আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে অনুষ্ঠিত 46তম বিসিএস প্রিলির ইংরেজি অংশটা নিয়ে সমাধান করব। যদিও অলরেডি আপনারা অনেক সমাধান পেয়ে গেছেন, তবে আমি খুব একটা তাড়াহুড়া করিনি, কারণ আমার অফিস থেকে প্রশ্নগুলো কম্পোজ করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে। আর তাছাড়া আমি ভেবেছিলাম যে তাড়াহুড়া করতে গেলে শুধু উত্তর দিতে হবে। তো সবকিছু গুছিয়ে ধীর স্থির ভাবে ক্লাসে আসলে আপনাদের প্রয়োজনীয় ব্যাখ্যাটাও আমরা দিতে পারবো। এই কারণেই মূলত ধীর স্থির ভাবে ক্লাসে আসা। এই ক্লাসটি শুধুমাত্র যারা আজকে প্রিলি দিয়েছেন তাদের জন্যই কাজে লাগবে না, যারা ভবিষ্যতে বিভিন্ন প্রিলি দেবেন অথবা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু এটা কাজে দিবে। ওকে, শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ একটু নিশ্চিত করুন যে শুনতে পাচ্ছেন কিনা। আপনারা দেখেছেন যে আজকে প্রিলির প্রশ্নেও বেশ কয়েকটা জায়গায় মানে দ্বন্দ্ব হয়েছে। এই দ্বন্দ্বগুলো বরাবরই প্রতি প্রিলিতেই থাকে। যেমন আমাদের প্রথম যে প্রশ্নটা আপনারা দেখছেন, প্রথম প্রশ্নে এখানে জানতে চাওয়া হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, অর্থাৎ এই অপশন থেকে কোনটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন প্রথমত আমরা যদি অপশন এ দেখি, এটা সাধারণত আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। সুগারটা আমাদের ভার্ব হিসেবে ইউজ হয়, কারণ সুগার মানে হচ্ছে চিনি মিশানো। এটা এটা যেমন যে ফরম্যাটটা দেওয়া আছে এটা B1, B2 ফরম্যাটটা হচ্ছে সুগার, এবং B3 যে ফরম্যাটটা সেটা হচ্ছে সুগার। কথা বুঝতে পারছেন কিনা, সেটাও কে সুগার। এটা মূলত হচ্ছে উইক ভার্ব। কথা বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে মূলত উইক ভার্ব। ওকে, সো এটা একটা অপশন। আর মিডিয়া আপনারা জানেন যে এটা প্লুরাল ফর্ম নাউনের, তার মানে কি এটি হওয়ার সম্ভাবনা নেই, এ নাম্বার হওয়ার সম্ভাবনা নেই। সেন্ড, এটা হচ্ছে সেন্ড, এটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয় যখন বালু দিয়ে আমরা অনেক সময় বালু দিয়ে যখন কোনো কিছু ঘষে, এরকম ক্ষেত্রে আমরা সেন্ড ভার্বটাকে ব্যবহার করি। এটাও কিন্তু একটা উইক ভার্ব। এটাও কি একটা উইক ভার্ব, যেটা তিনটা ফরম্যাট হচ্ছে B1, B2, B3, তিনটা, এই হচ্ছে তিনটা ফর্ম। এটা হচ্ছে আমাদের B1 ফর্ম। তাহলে সেই জায়গা থেকে বি নাম্বার এবং ডি নাম্বার এই দুটোই কিন্তু আমাদের উত্তর। কথা বুঝতে পারছেন? তো এখন প্রশ্নকর্তা কোনটা কিভাবে উত্তর চুজ করে সেটি ভিন্ন বিষয়। এখানে 2 নম্বর প্রশ্নটা দেখেন কি বলা আছে। বলা হচ্ছে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন। ওকে, আমরা এ নাম্বার অপশনটা দেখি, হি লাইকস টু ইট ফিশ। এই সাবজেক্টের পর লাইকস, দ্যাট মিন্স এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে কি ভার্ব। ওকে, তার মানে এটি হবে না। হি লাভস, সে হাসে, লাইক হিজ ফাদার ডাজ, অর্থাৎ তার বাবা যাই করে ঠিক তেমন ভাবে কি সে হাসে, তার বাবার যেমন ভাবে হাসে সে তেমন ভাবে হাসে। তার মানে হচ্ছে এখানে হি লাভস এবং হিজ ফাদার ডাজ এই দুটি ক্লজ কে লাইক যুক্ত করেছে, তার মানে এটি কনজাংশন হবে, এটি কখনোই প্রেপোজিশন হতে পারে না। তার মানে এই অপশনও বাদ, এটাও বাদ। এখন সি নাম্বার, হি ক্লিম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, মানে সে গাছে উঠেছিল কার মতো করে, কার মতো করে, এ ক্যাট, বিড়ালের মতো করে। আমরা জানি যে প্রেপোজিশন আমাদের মূলত আমাদের নাউন ফ্রেজের পূর্বে বসে। কথা বুঝতে পারছেন কিনা? এখন প্রেপোজিশন নাউন ফ্রেজের পূর্বে বসে, এখানে এ ক্যাট হচ্ছে একটা নাউন ফ্রেজ, তার মানে স্বাভাবিকভাবে এটি আমাদের সঠিক উত্তর। কথাটা ক্লিয়ার? এবার আমরা পরের প্রশ্নে যাই, 3 নম্বর প্রশ্নটা। এখানেও একই অবস্থা। দেখেন এই যে আমাদের একটা নাউন ফ্রেজ, তাহলে এই নাউন ফ্রেজের পূর্বে ফলোইং ভার্বটা মানে ফলোইং শব্দটা পড়ছে, ফলোইং শব্দটা বলছে এটার মানেটা কি? হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, মানে
দুর্ঘটনার পরপরই সে মারা গেল, দুর্ঘটনার পরপরই সে মারা গেল। তার মানে এই যে ফলোইং, যেটি আমাদের দা ইনসিডেন্টকে মূল বাক্যের সাথে যুক্ত করেছে, সঙ্গত কারণে আমাদের এটিও কি হবে, প্রেপোজিশন হবে। সো আমাদের উত্তর কি, ডি নাম্বার। এবার চলুন আমাদের 4 নম্বর প্রশ্নটি প্লিজ খেয়াল করে দেখেন। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে? 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। অর্থাৎ লেখার দক্ষতা উন্নত করতে যে ডায়েরি লেখাটা হচ্ছে একটা ভালো চর্চা। আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারলাইন অংশটা হচ্ছে এই অংশটুকু, যার পরপরই একটি ভার্ব আছে। আমরা জানি সো পিসি সাবজেক্ট পজিশনে, অবজেক্ট পজিশনে, প্রেপোজিশনের পর এবং কমপ্লিমেন্টের জায়গায় আমরা কি ইউজ করি, আমরা নাউন ফ্রেজ ইউজ করি। কি ইউজ করি বলেন তো? আমরা নাউন ফ্রেজ ইউজ করি। সঙ্গত কারণে আমরা দেখেন এই অবস্থানটা সাবজেক্ট পজিশনে, যেটা কেটে দিয়ে আমরা ইট দ্বারা এটাকে টেস্ট করতে পারি। ইট ইজ আ গুড প্র্যাকটিস, এটা একটি ভালো চর্চা, টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল, অর্থাৎ লেখার দক্ষতা বৃদ্ধির জন্য। তার মানে সবকিছু মিলে আমাদের এটি উত্তর হচ্ছে কে, নাউন ফ্রেজ। এবার ফ্রেজ ক্লজ দুটো জায়গা থেকেই প্রশ্ন আসছে, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে দেখেন 5 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশন তৈরি হওয়ার কারণ আছে। দেখেন ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং, মানে মেঝেতে পড়ে সে ঘুঙ্গাচ্ছে, মানে কাতরাচ্ছে। কেন? দেখেন আঘাত, মানে আঘাতপ্রাপ্ত হয়ে বা আঘাত পেয়ে সে মেঝেতে পড়ে ঘুঙ্গাচ্ছে। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে এটা যে প্রিভিয়াস একটা কোশ্চেন, আমি আগে বলে নেই, এটা একটা প্রিভিয়াস কোশ্চেন যেটি অ্যাডমিশনে আসছিল। অ্যাডমিশনে আসা একটা প্রিভিয়াস কোশ্চেন। এই কোশ্চেনটার এই অপশনটা ছিল বি, এই অপশনটা ছিল কি বি, কিন্তু এখানে বি লিখেছে। আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, এটা টোটালি প্রিন্টিং মিস্টেক। তারপরে আমি প্রশ্নটা ব্যাখ্যা করতেছি যে এখানে দুটি ঘটনা, একটা ঘটনা হচ্ছে নন ফাইনাইট ভার্ব দ্বারা প্রকাশ করতে হবে, আরেকটা তো মূল বাক্যেই বলা আছে যে মেঝেতে পড়ে সে কাতরাচ্ছে। তাহলে মেঝেতে পড়ে কাতরাচ্ছে, তার মানে এখানে কেন বিং ইনজুর্ড হওয়া উচিত? এর কারণটা হচ্ছে দুটো ঘটনা কাছাকাছি সময় একই সাথে, আঘাত পেয়ে সে মেঝেতে পড়ে কাতরাচ্ছে। দুটো ঘটনা কল্পনা করুন, অনেক বেশি আর পরে হওয়ার কথা না। সঙ্গত কারণে যদি বিং থাকতো তাহলে আমাদের ডি নাম্বার উত্তরটাই সঠিক হওয়ার কথা। ইভেন সম্ভবত প্রশ্নকর্তা এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে ঘটনাটা এমন ঘটিয়েছে। এখন অনেকে বলতে পারেন হ্যাভিং ইনজুর্ড, এটা হতে পারে। এখন এটা প্রশ্নকর্তা যদি সচেতনভাবে এই অপশনটা ভুল করে না থাকে, তাহলে এটা হয়তো আপনি উত্তর দাগাতে পারেন। কারণ সেই ক্ষেত্রে সেন্সটা আমাদের কৃত্রিম ভাবে চেঞ্জ করে নিতে হবে। কিভাবে? যে হ্যাভিং ইনজুর্ড মানে হচ্ছে সে আঘাতপ্রাপ্ত পাওয়ার পর সে মেঝেতে কাতরাচ্ছিল। কথাটা বুঝতে পারছেন কিনা? কিন্তু এটা তখনই হতে পারে যদি এই মিস্টেকটা তারা সচেতন ভাবে করে। কিন্তু এই দুটো অপশনই যদি থাকতো তাহলে আমাদের ডি নাম্বার হতো, কারণ দুটি ঘটনাই কাছাকাছি, যে সে আঘাত পেয়ে মেঝেতে পড়ে ঘুঙ্গাচ্ছিল বা কাতরাচ্ছিল। কথাটা ক্লিয়ার? তো আমি এটা প্রিন্টিং মিস্টেক হিসেবে নিচ্ছি এবং এটা বিং উত্তর হবে, বিং ইনজুর্ড হবে। সঙ্গত কারণে এটি ডি নাম্বার উত্তর হওয়ার কথা। বাকি বিতর্ক যারা করবেন সেটা ভিন্ন বিষয়, সেটি নিয়ে আসলে কথা বলার কিছু নেই। এখানে একটা আমাদের ফ্রেজ আছে বাই এন্ড লার্জ, মোটের উপর, প্রধানত, এই দুই অর্থে আমরা এটি ব্যবহার করি। কিসের উপর? মোটের উপর অথবা প্রধানত। তো এই ক্ষেত্রে আমাদের অপশন এ হবে না, সরি, হ্যাঁ, এই যে অন দা হোল, মোটের উপর, এটা হবে। কথা বুঝতে পারছেন কিনা? অন দা হোল মানে কি? মোটের উপর। তাহলে এই অর্থটাই হবে সরাসরি। ক্লিয়ার? ওকে, এবার চলেন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখব। এখানে বলা হচ্ছে হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ
ভোটিং ফর মি, মানে সে আমাকে যে ভোট দেওয়ার তার যে প্রতিজ্ঞাটা সেটা তুলে নিল। মানে বিষয়টা এমন যে আমি আপনাকে ভোট দিতে চেয়েছিলাম, সেটা যে কোনো মানে পার্লামেন্ট নির্বাচন হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, অ্যাজ এ ভোটার হিসেবে হোক বা একটা বিশেষ ক্ষেত্রে কোনো বিশেষ অর্গানাইজেশনের মেম্বার হিসেবে হোক, আপনি ধরেন একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী আছে, তাকে আপনি ভোট দিতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত আপনি কি আপনার ভোট দেওয়ার যে প্রতিশ্রুতিটা এটা উইথড্র করে নিলেন, তুলে নিলেন। তার মানে কি এটাই হচ্ছে গো ব্যাক, ফিরিয়ে যাওয়া বা ফিরিয়ে নেওয়া। সেক্ষেত্রে আমাদের উইথড্র উত্তর হবে। এবার আমরা 8 নম্বর প্রশ্নটা দেখব। এটা অবশ্যই একটা মুখস্থের পড়ায়। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে ব্যাগের বাইরে, এখানে বলা হচ্ছে যে বিড়ালটিকে ব্যাগের বাইরে বের করতে দাও। এখন এরকম তো সরাসরি অর্থ হবে না। এই মানে আপনারা ফ্রেজের ক্ষেত্রে, ফ্রেজ ইডিয়মস এর ক্ষেত্রে এই ব্যাপারগুলো সবসময় মনে করবেন যে এগুলো সরাসরি অর্থ করার জন্য দেওয়া হয় না। কথা বুঝতে পারছেন কিনা? সো এগুলো সরাসরি অর্থ হবে না, এটা মূল অর্থটা আপনার জানা থাকতে হবে যে এটা হচ্ছে যে মুখ ফসকে অনেক সময় যে গোপন তথ্য বলে দেওয়া। কথা বুঝতে পারছেন কিনা? বা অসচেতন ভাবে যে গোপন তথ্য ফাঁস করে দেওয়া, এরকম ক্ষেত্রে। সো এখানে সি নাম্বারের সরাসরি কনসেপ্টটা আছে রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি, রাইট? ওকে, তাহলে এর পরের প্রশ্নটা, এই প্রশ্নটা মোটামুটি সহজ আছে, তবে এখানে একটা প্রবলেম আছে যে অনেকেই হয়তো এটা প্রিপোজিশনাল ফ্রেজ দাগাতে পারে। এটা একটা প্রবলেম হতে পারে, কারণ আমরা জানি কোনো ফ্রেজ যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয় তাহলে সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আমরা চিহ্নিত করি। বাট আমাদের মনে রাখতে হবে এর অবস্থানটা কোথায়, এর অবস্থানটা কোথায়। এটি কিন্তু একটা নাউন ফ্রেজের পরে। মনে রাখবেন নাউন ফ্রেজের পরে, নাউন ফ্রেজের পর সেটা আইএনজি হোক, কথা বুঝতে পারছেন কিনা, আইএনজি হোক অথবা আমাদের ফ্রেজ হোক, কথা বুঝতে পারছেন কিনা, এগুলো আমাদের দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল হিসেবে কাজ করবে। তো এটা অ্যাডজেক্টিভ হিসেবে যেহেতু কাজ করবে, সো এখানে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তার মানে 9 নম্বর উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি অবস্থানটা এখানে না হয়, আমাদের নাউনের অধীনে না হয়, কারণ এখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার অর্থগত ব্যাপারটাও দেখেন। সে এমন একজন লোক যে নির্ভরশীল, সে কারোর উপর নির্ভরশীল। তার মানে এই লোকটার ব্যাপারে বলা হচ্ছে সে নির্ভরশীল একজন ব্যক্তি। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এখন এর পরের প্রশ্নটাতে আমরা যাব। এখানে 10 নম্বর প্রশ্নটাতে বলা আছে, এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল কেন? কারণ হচ্ছে আমার যতটুকু মনে হয় অধিকাংশরাই অ্যাডজেক্টিভ ক্লজ দাগিয়ে আসছে, অধিকাংশরাই। কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। এটা দেখবেন আজকে অনেকেই তো প্রশ্ন সমাধান দিয়েছে, আমার প্রশ্নের সমাধানটার সাথে একটু কম্পেয়ার করে দেখেন, এক একজনে অনেক ভুলভাল উত্তর দিয়েছে। দেখবেন হয়তো এটা ভুল করে রাখছে, ওটা ভুল করে রাখছে, কারণ প্রশ্নটা মানে বিশেষ প্রশ্ন যদি এতই সহজ হতো তাহলে যে কোনো শিক্ষার্থী ইংলিশের 35টা দেখাতে পারতো। একটুখানি ক্রিটিক্যাল থাকে, যার কারণে কিছু প্রশ্ন কেবলমাত্র ডেপথ নলেজ না থাকলে কখনোই আপনি তাকাতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন কিনা? সো হালকা পাতলা পড়াশোনা করে যদি সলভ করতে চান, এখানে কিছু কিছু প্রশ্ন আলটিমেট এমনিই ভুল হয়ে যাবে। যেমন এই প্রশ্নটাকে হিজ ড্রিম, এখানে বলা হচ্ছে তার স্বপ্ন। কি বলেন তো? তার স্বপ্ন। এখন দেখেন দ্যাট, যেটি হি উইল বি আ বিসিএস ক্যাডার, অর্থাৎ তিনি বিসিএস ক্যাডার হবেন। তার স্বপ্নটা কি? তার স্বপ্নটা হচ্ছে, স্বপ্ন সমানটা হচ্ছে তিনি বিসিএস ক্যাডার হবেন, তিনি বিসিএস ক্যাডার হবেন। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন তো এখানে তার স্বপ্ন এবং তার বিশেষ, তার স্বপ্নটার কিন্তু এটা জাস্ট ব্যাখ্যা করা হচ্ছে। তার মানে কি তার স্বপ্নের পরিপূরক ভাবে এই পুরো বাক্যটা, অর্থাৎ স্বপ্নের কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট মানে তার স্বপ্নটাকে এখানে ব্যাখ্যা করেছে, এটা সম্পূরক তথ্য তার। তার মানে হিজ ড্রিম, তার ড্রিমটাকে তিনি বিসিএস ক্যাডার হবেন, তার স্বপ্ন সমান তার বিসিএস ক্যাডার হওয়া।
তার মানে যখন এরকম ক্ষেত্রে কোনো নাউন বা নাউন ফ্রেজের পর এমন মানে যদিও এটা দ্যাট দিয়ে বলছে, আমরা জানি কি যে নাউনের পর যদি বা নাউন ফ্রেজের পর যদি দ্যাট বা কোনো মানে দ্যাট ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো একটা অংশ বসে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ ধরে, এটা আমাদের নর্মাল কথা। বাট যদি এই ক্ষেত্রে যেমন এটা দ্যাট দিয়ে শুরু হয়েছে কিন্তু এর পরেও যদি আমার এই নাউনটাকেই পুরো অংশ ব্যাখ্যা করে, তাহলে তখন এটা নাউন ক্লজই থেকে যাবে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। যদি এটার সম্পূরক অর্থ প্রদান না করে তাহলে অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে অ্যাডজেক্টিভ। সঙ্গত কারণে যারা এটা অ্যাডজেক্টিভ দাগিয়েছে তারা কিন্তু এটা ভুল করেছে। সো আমার এখানে উত্তর হবে কি এর নাউন ক্লজ। বুঝতে পারছেন কিনা? এই প্রশ্নগুলো অতীতে শুধুমাত্র অ্যাডমিশন পরীক্ষায় আসছে। আপনাদের একটা সিক্রেট বলি, সিক্রেটটা হচ্ছে এই যে প্রশ্নগুলো আপনার কাছে জটিল মনে হচ্ছে, আলটিমেট কিন্তু একটা জায়গায় জটিল না, কারণ এখানে কঠিন প্রশ্নগুলো এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? আমাদের বইগুলিতে আপনারা খুঁজে দেখেন এই প্রশ্নগুলো যেগুলো কমন আসছে, দেখবেন যে আমরা কমন দেখিয়েছি এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি টেস্ট থেকে আসছে, এবং এক দুটো প্রশ্ন যেটা অতীত প্রিভিয়াস কোশ্চেন থেকে নিয়ম ফলো করে আসছে। তার মানে অনেকে যারা মনে করে যে, বিশেষ করে আমি যখন বিভিন্ন কোর্সে পড়াই, অনেকে মনে করেন যে অ্যাডমিশনের কোশ্চেন আমরা কেন পড়বো। আজকের বিশেষ প্রশ্ন দেখে আপনি এটা অনুধাবন করতে পারবেন যে অ্যাডমিশনের প্রশ্নগুলো আপনাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন? এই রুল অতীতে বিসিএস কেন কোনো অন্যান্য জব পরীক্ষাতেও আসে নাই, শুধুমাত্র আসলে অ্যাডমিশন পরীক্ষায়। বুঝতে পারছেন কিনা? আজকে দেখেন এই রুল থেকে, জটিল একটা রুল থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছে, এটা যদি ক্লাসে পড়ে না থাকেন এটা কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এবার আসেন আমাদের এই পরের প্রশ্নটা। এই প্রশ্নটাতে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের মূল শর্ত হচ্ছে এখানে একটা মাত্র আমাদের মেইন ভার্ব থাকবে, তাই না? মেইন ভার্ব একটা থাকবে, মানে টেন্স অনুসারে ভার্ব থাকবে একটা। টেন্স অনুসারে ভার্ব থাকবে কয়টা? একটা। তাহলে যদি পুরো বাক্য টেন্স অনুসারে একটা ভার্ব থাকে তাহলে সেটাই হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। এখানে দেখেন অল দ্যাট গ্লিটার্স, গ্লিটার্সটাকে চকচক করা, আর দ্যাটটার কে দেখেন দ্যাট, এটা কি রিলেটিভ প্রোনাউন, তার মানে কি দ্যাট প্লাস গ্লিটার্স, এটা যেহেতু ভার্ব তাহলে এটি হচ্ছে একটা ক্লজ, এটি হচ্ছে একটা ক্লজ। তারপর এখান থেকে অল ইজ নট গোল্ড, এটা আরেকটা ক্লজ, তাহলে দুটো ক্লজকে এখানে দ্যাট যুক্ত করেছে, তার মানে এটি হচ্ছে আমার কে কমপ্লেক্স সেন্টেন্স। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার, এটাও কি কমপ্লেক্স সেন্টেন্স। ডু অর ডাই, এন্ড অর বাট, এন্ড অর বাট দ্বারা যদি যুক্ত হয় তাহলে এটা কি কম্পাউন্ড, এটা কি বলেন তো কম্পাউন্ড। তাহলে থাকলো কি ডি নাম্বার, আই সো অ্যান ওল্ড ম্যান, দেখেন আই সো অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, মানে এখানে বলা হচ্ছে আমি একজন বৃদ্ধ লোককে দেখলাম যে আমাকে অতিক্রম করে গেল। তার মানে এখানে দেখেন টেন্স অনুসারে, এখানে টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস V2 পাস্ট টেন্স, তাই না? এটা অবজেক্ট, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব যেটা টেন্স অনুসারে না। দেখেন টেন্স অনুসারে সরাসরি আইএনজি কোনো ভার্ব নেই, এর আগে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকতে হবে, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার নেই, তার মানে এটা টেন্স অনুসারে না। এরকম হাজারটা থাকলেও ওটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে কি ডি নাম্বার। ওকে, এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাই। 12 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। এখানে একটা বাক্য দেওয়া আছে, দেখেন তো বাক্যটাতে স্পষ্ট করে বলা হচ্ছে, সবকটা অপশন ওকে, এখানে বাক্যটাতে স্পষ্ট করে বলা হচ্ছে যে এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, যে একজন করাপ্টেড মানুষ কখনোই অন্যের সম্মান অর্জন করতে পারে না, শ্রদ্ধাবোধ অর্জন করতে পারে না। এখন দেখেন এই করাপ্ট ম্যান, এটা কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে গেলে আপনার একটা উপায় হচ্ছে, যদি আপনার ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস যদি অন্য কোনো অপশন না থাকে,
এরকম ক্ষেত্রে যদি এরকম একটা অংশ থাকে, আপনি এই অ্যাডজেক্টিভ দিয়ে একটা ক্লজ তৈরি করতে পারবেন। অ্যাডজেক্টিভ ইউজ করে একটা ক্লজ তৈরি করতে পারেন বি ভার্বের পর। কথা বুঝতে পারছেন কিনা? যে আপনি একটা সিম্পল সেন্টেন্স, এ করাপ্ট ম্যান ক্যান নট কে উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, তাহলে এই করাপ্ট শব্দটা এখানে আছে, এটাকে ইউজ করে আপনি কি করতে পারেন, একটা ক্লজ তৈরি করতে পারেন। আর বাকি যে মূল অংশটা, এ ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এটা থাকতে পারে। এখন দেখেন, এ ম্যান হু ইজ, দেখেন এটা হবে না, এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স, বাকিটুকু চেঞ্জ করা যাবে না, কারণ বাকিটুকু চেঞ্জ করে তো নতুনত্ব কিছু আসতেছে না, এটা বাদ। এ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট, না এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, এখানে অন্য যারা আছে তাদের ব্যাপারে করাপ্টের কথা বলা হয় নাই, তার মানে এটাও বাদ। এ ম্যান, দেখেন এটা কিভাবে বের করে নেওয়া হয়েছে, এ ম্যান সাবজেক্ট করে এখানে একটা রিলেটিভ প্রোনাউন নেওয়া আছে হো, তারপর কি বি ভার্ব, তারপর কে বি ভার্ব। তাহলে দেখেন এই যে মাঝখান থেকে কিন্তু এটা বের হয়ে গেল, দেখেন বের হয়ে গেল কিনা, তার মানে কি বের হয়ে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মিলে একটা ক্লজ তৈরি করলো, এরপর পুরো বাক্যাংশটা কিন্তু আমার ঠিকই থাকলো। তাহলে মাঝখান থেকে কি এটা কমপ্লেক্স হয়ে গেল। এটা যে কোনো ক্ষেত্রে আপনি যদি কখনোই দেখেন যে একটা সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স করার কোনো নিয়মে পড়ে নাই, বাট একটা নাউনের সাথে অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভটা বের করে আপনি একটা ক্লজ বানাতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? একটা ক্লজ বানাতে পারবেন। এখন মনে করেন স্বাভাবিকভাবে থাকলো হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট বয়। এখন আপনি বলেন তো এটা কমপ্লেক্স করবেন, কমপ্লেক্স করার সুযোগ কই, এই ইন্টেলিজেন্টটা বের করে ফেলবেন। হি ইজ অ্যান বয় হু ইজ ইন্টেলিজেন্ট, হু ইজ ইন্টেলিজেন্ট, আপনি বের করে দিলেন, বের করে একটা কমপ্লেক্স করে ফেলেন। ঠিক এই নিয়মটাই এখানে ফলো করা হয়েছে 12 নম্বরে। কথাটা ক্লিয়ার? এবার আসেন আমাদের পরের প্রশ্নটা, 13 নম্বর প্রশ্ন। এটা তো অনেক বড় প্রশ্ন, কোনো সমস্যা নেই। দেখেন 13 নম্বর, ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। মানে এখানে বলা হচ্ছে যে এই টিমে জামানের চেয়ে আর কে মানে ভালো। এখন এরকমের ক্ষেত্রে এটাকে আপনাকে পজিটিভ ফর্মে করতে বলা হয়েছে। পজিটিভ ফর্মের ক্ষেত্রে একটা কমন ব্যাপারটা হচ্ছে এনি আদার প্লাস নাউন হয় এবং এই নাউনটা আমার সিঙ্গুলার হয়। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা যদি পুরো বিষয়টা দেখি, খেয়াল করে দেখেন তো, ওকে এখানে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার, is there any other player in this team who is as good as Jaman, as good as এটাতে আছে তাই না। তারপর এখানে who is the best player, এটা তো আমার এটা হবে না, কারণ আমার পজিটিভ ডিগ্রির কথা বলছে। পজিটিভ ডিগ্রি হলে আমার as আর as থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন কিনা? is there any other players, এই যে দেখেন এখানে প্লুরাল আছে, প্লুরালটা হবে না। কথা বুঝতে পারছেন কিনা? তারপর আর দেয়ার এনি আদার প্লেয়ার, এখানে এনি আদার প্লেয়ার সিঙ্গুলার আছে, কিন্তু সিঙ্গুলার হলে ভার্বটাও তো সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ ভার্বটা কি হতে হবে, ইজ হতে হবে। তার মানে ডি নাম্বারটা হচ্ছে না আলটিমেট, তাহলে এ নাম্বারটা উত্তর, কি এ নাম্বারটা উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 14 নাম্বার প্রশ্নটা দেখব। আমি কিন্তু আপনাদের একটা চমৎকার শর্টকাট ভিডিও কিন্তু এর আগে আমার পেজে দিয়েছিলাম, যে আমি বলেছিলাম এরকম একটা টেকনিক ছিল যে এক আপু ঢাকা ইউনিভার্সিটি এক আপুর কাছে একজন জুনিয়র পরামর্শ দিচ্ছে, সেখানে একটা পর্যায়ে এই টেকনিকে বলা ছিল যে এই অধ্যায়ে কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা নিয়ম অ্যাভয়েড করা যাবে না, রিজেক্ট করা যাবে না, মানে কমপ্লিট করতে হবে, ফিনিশ করতে হবে। ওই যে ভার্বগুলো বলেছিলাম, যে ভার্বগুলোর পর আমার আইএনজি বসবে, এখানে ওই ভার্বটাই আসছে, সেটা হচ্ছে অ্যাভয়েড। সেটা কি অ্যাভয়েড। দেখেন দা সাবমেরিন ডিপড, মানে সাবমেরিনটা কি ডুবে গেল, কেন? টু অ্যাভয়েড মানে এড়িয়ে যেতে। কি এড়িয়ে যেতে? দেখেন অ্যাভয়েড এর পর আইএনজি হলে সিং,
মানে দেখা এড়িয়ে যেতে, বাই দ্য এনিমি প্লেন, মানে শত্রুদের যে বিমান আছে এটা এড়িয়ে যাওয়ার জন্য কি সাবমেরিনটা ডুবে গেল। তার মানে কি উত্তর হচ্ছে বি নাম্বার। এখানে আমাদের আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ইন ফেয়ার অফ, মানে ভয়ে। এখন দেখেন ইন ফেয়ার অফ হি এসকেপ এলসওয়্যার, মানে সে কোথাও পালিয়ে গেল। কেন? দেখেন এখানে অ্যারেস্টের কথা বলা হচ্ছে, যে অ্যারেস্ট হওয়ার ভয়ে সে কোথাও পালিয়ে গেল, অ্যারেস্ট হওয়ার ভয়ে সে কোথাও পালিয়ে গেল। এখন দেখেন তো অ্যারেস্ট হওয়ার ভয়ে সে কোথাও পালিয়ে গেল, এখানে আমাকে প্রথমত যেটা দেখতে হবে কে পালিয়েছে, হি পালিয়েছে। ওকে, এখন আপনি এ তো আর অ্যারেস্ট করবে না, বরং একে অ্যারেস্ট করা হবে। তাহলে মনে রাখবেন যে অ্যারেস্টের যে শব্দটা থাকবে এটা নিশ্চিতভাবে প্যাসিভ হতে হবে, এটা নিশ্চিতভাবে কি হতে হবে, প্যাসিভ হতে হবে। কেন প্যাসিভ হতে হবে? কারণ হচ্ছে এখানে মানে এখানে যে অ্যারেস্টটা তো অন্য কেউ করবে আর অ্যারেস্টটা হবে। তাহলে এগুলোর যদি সাবজেক্ট আমি বসাতে চাই, এই ভার্বটার সাবজেক্ট যদি একে আনতে চাই, তাহলে ধরেন হি সাবজেক্ট, তাহলে স্বাভাবিকভাবে হি সাবজেক্ট হলে হি তো আর অ্যারেস্ট করবে না, বরং একেই অ্যারেস্ট করা হবে। এই কারণে অপশন যেটাই হোক আমার কি প্যাসিভ হতে হবে। এখন ঘটনা হচ্ছে হ্যাভিং অ্যারেস্ট হবে, অ্যারেস্টেড হবে না বিইং অ্যারেস্টেড হবে। আগের প্রশ্নটার মতোই কিন্তু এই প্রশ্নটা, যে আমার ওটাকে হ্যাভিং ইনজুর্ড নাকি বিইং ইনজুর্ড, কথা বুঝতে পারছেন কিনা? এটা দেখেন, এটা হচ্ছে যদি আমি সি নাম্বার বসাই তাহলে সে মানে গ্রেপ্তার হওয়ার ভয়ে, অর্থাৎ সে গ্রেপ্তার হওয়ার ভয়ে সে কোথাও পালিয়ে গিয়েছিল। তার মানে কি এটা একটা অর্থ। আর হ্যাভিং অ্যারেস্টেড মানে হ্যাভিং প্লাস বি থ্রিটা কোথা থেকে আসে? হ্যাভিং প্লাস বি থ্রিটা হয় যে কোনো কাজ অলরেডি কমপ্লিটেড এরকম কনসেপ্ট বুঝাতে, অলরেডি কে হ্যাপেন্ড এরকম কনসেপ্ট বুঝাতে আমরা হ্যাভিং প্লাস বি থ্রি ব্যবহার করি। তাহলে হ্যাভিং অ্যারেস্টেড, তাহলে অ্যারেস্টেড হওয়ার পর ভয়ে, এটা হবে না, কারণ অ্যারেস্ট হয়ে গেলে তো হয়ে গেল। তার মানে কি আমার এই কনসেপ্টটা বুঝতে হবে যে সরাসরি মানে আইএনজি অর্থটা কি দেয়, হ্যাভিং প্লাস বি থ্রি অর্থটা কি দেয়। এই কারণে এখানে উত্তর হবে কি বিইং অ্যারেস্টেড। ক্লিয়ার? চলো আমাদের এই প্রশ্নটা একটু দেখেন। এই প্রশ্নতে বলা হচ্ছে আই ডিডন্ট ফলো হু পাস্ট মাই মি ইটস ড্যাশ সজীব। এখানে বলছে যে কে আমাকে আমার পাশ দিয়ে গেল, এটা আমি খেয়াল করিনি, লক্ষ্য করিনি। ইট এটা হতে পারে সজীব। তাহলে দেখেন যদি কোনো মাস্টের অর্থ মানে আবশ্যকতা বোঝায়, কি বোঝায়? আবশ্যকতা বোঝায়। তো এখানে তো সে দেখে নাই, তার মানে সে আবশ্যকতা বুঝিয়ে মাস্ট ব্যবহার করা সম্ভব না। এখন দেখেন ইট ওয়াজ সজীব বা ইট ওয়াজ সজীব, এটা বলা মানে এটা সজীব ছিল, এটা তার মানে কি এটা নিশ্চিত হয়ে যায়, এটাকে নিশ্চিত হয়ে যায়, এটাও সম্ভব না। ওয়ার তো সাবজেক্ট অনুসারে হবে না, ইটের পর ওয়াজ বসে, তার মানে সম্ভাবনা অর্থে আমরা কে মাইট ইউজ করে থাকি। তার মানে কে এটি কে হতে পারে, সজীব হতে পারে। এই কারণে সম্ভাবনা অর্থে কে মাইট বি হবে। একটা জিনিস মনে রাখবেন, এগুলো কনসেপ্ট আর ঘটনার উপর ডিপেন্ড করে মডাল অক্সিলারি ব্যবহার করা হয়। কথা বুঝতে পারছেন কিনা? যেমন আমরা মাস্ট কখন ইউজ করি, ধরেন আমি আপনাকে ফোন করলাম, এখন আপনি ওয়েটিং এ আছেন, এখানে আমি বলতে পারবো যে ইউ মাস্ট বি কে কলিং। কারণ হচ্ছে এটা আর কনফিউশনের কিছু নেই। ধরেন স্বাভাবিকভাবে এখানে সাপোজ ধরেন এখানে লেখা আছে যে ধূমপান করা নিষিদ্ধ, এখানে আমি অবশ্যই বলতে পারবো যে এটা অবশ্যই এখানে আপনি ধূমপান করতে পারবেন না। ধরেন আপনি একটা ঘরে দিকে তাকিয়ে দেখলেন বাহির থেকে তালা দেওয়া, ভিতরে মানে লাইট গুলো বন্ধ,
তাহলে আপনি বলতে পারবেন যে অবশ্যই রুমের ভিতরে কেউ নেই, অর্থাৎ যেখানে একদম টোটাল স্পষ্ট নিদর্শন আছে, সাইন আছে, সেক্ষেত্রে মাস্ট ইউজ করতে পারবেন। বাট যেখানে ওই ধরনের সাইন নেই সেখানে মাস্ট ব্যবহার করতে পারবেন না। এখানে পুরো কনসেপ্টটাই এরকম। কথাটা ক্লিয়ার? এবার আসেন এর পরের প্রশ্নটা, 17 নম্বর প্রশ্ন। এখানে কি শানীন নাকি শামীম, যাই হোক শানীন শামীম যেই হোক, ইজ মাই কলিগ, সে হচ্ছে আমার সহকর্মী। আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স। আপনাদেরকে আমি অনেকবার নন কন্টিনিউয়াস পড়িয়েছি। নন কন্টিনিউয়াস, নন কন্টিনিউয়াস ভার্বের ভিতর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বি ভার্বটা, নো ভার্বটা। এটা আমি কয়েকদিন আগেও এই যে ম্যারাথন যে 3 ঘন্টার ক্লাস নিয়েছি সেখানেও এটা পড়িয়েছিলাম যে এই নো ভার্বটা সবচেয়ে বেশি আসে। দেখেন এখানে আসছে। প্রথমত হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্বটা পড়ে চিন্তা করেন, সরি দেখেন আমাদের এখানে ফর প্লাস টাইম, ফর প্লাস টাইম যদি থাকে তাহলে এটা স্বাভাবিক নিয়মে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কি হয় বলেন তো? পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো পারফেক্ট যদি কন্টিনিউয়াস হয় স্বাভাবিকভাবে এখানে আপনার কাছে মনে হতে পারে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস তো অপশনই নাই, তাহলে উত্তর কি হবে, তাই কিনা? এটা মনে হতে পারে না? এখন দেখেন আপনি এখানে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে কি নোন, নো ভার্ব, নো ভার্ব। তাহলে নো ভার্ব যদি থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কখনোই হবে না, পারফেক্ট টেন্স হবে। কি হবে? পারফেক্ট টেন্স হবে। এই কারণে উত্তর হবে কি আই হ্যাভ নোন, আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স। আমি তাকে 10 বছর ধরে চিনি। ক্লিয়ার? ওকে, এখানে দেখেন বলা হচ্ছে দ্য স্নো সোয়ালস মানে কি, এটা হচ্ছে স্নো যখন পড়ে, কুয়াশা, মানে এটা কি বলে, স্নো তো চেনেন। এটা অনেক সময় যখন এই ঘুরে ঘুরে গোলাকার চক্রাকারে এটা পড়তে থাকে, এটার ব্যাপারে বলা হচ্ছে দ্য স্নো সয়েলস দ্য ভ্যালি, মানে উপত্যকা। এখন একটা জিনিস দেখেন, উপত্যকার উপর যদি আমার এই স্নোটা পড়ে, এটা ধরেন আপনার ঘুরে ঘুরে পড়লো, তাহলে এটাকে আমার অবশ্যই ডাউন হবে। কি হবে? ডাউন হবে, কারণ একটা জিনিসের উপর আরেকটা জিনিস পড়বে। সো এক্ষেত্রে উত্তর হবে কি সি নাম্বার। এরপর আসেন 19 নাম্বার। আমি একটু জানতে চাই এই প্রশ্নটার সঠিক উত্তর কে, এর উত্তরটা কি হবে? এই উত্তরটা কি হবে সবাই একটু কমেন্টে জানান তো দেখি, এর উত্তরটা কি হবে। আজকের প্রশ্নগুলোতে কিন্তু অনেকগুলো কনফিউশন ছিল, এটাও একটা জটিল প্রশ্ন। দেখি আপনারা একটু কমেন্টে জানান এটার উত্তর কি হবে। খুব দ্রুত একটু কমেন্টে জানান এর উত্তর কি হওয়া উচিত। বলেন এই উত্তর কি হওয়া উচিত? আমি একটু সময় নিচ্ছি, কেন সাহিত্য অংশ তো পড়ানোর কিছু নেই, ওটা একটানা পড়াতে থাকবো, শুধু উত্তর বলে দেব। তো সাহিত্য নিয়ে আমি ভাবতেছি না, আমি ভাবতেছি যতটুকু বোঝানোর এরিয়াটা এইটুকু আমি একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, অনেকেই সি উত্তর লিখেছেন, অনেকে বি উত্তর দিয়েছেন, এ কেউ দেন নাই, এ উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ এ উত্তর দিয়েছেন। তার মানে এই অ্যাক্রোসটা কেউ উত্তর দেন নাই, অ্যাক্রোসটা কেউ কি উত্তর দেন নাই। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি একটু বলি, অ্যাক্রোসটা আমরা কে কোনো কিছু যখন আমরা বরাবর চিন্তা করি, ক্রস করে যায়, তখন আমরা অ্যাক্রোসটা ব্যবহার করি। এই কমন ব্যবহারটা আপনারা সবাই জানেন, কিন্তু একটা ব্যবহার আপনারা অনেকেই জানেন না, সেটা হচ্ছে অন দা অপোজিট সাইড। অন দা অপোজিট সাইড অর্থেও অ্যাক্রোসের ব্যবহার রয়েছে, অর্থাৎ কোনো কিছুর বিপরীত পার্শ্বে অর্থেও আমরা অ্যাক্রোসটাকে ব্যবহার করি। এটা ম্যাক্সিমামই আপনারা জানেন না। কথা বুঝতে পারছেন? এই কারণে এই প্রশ্নটা নিয়ে আপনারা কনফিউজ। এই কারণে কি এই প্রশ্নটা নিয়ে আপনারা কনফিউজ, অর্থাৎ অন দা অপোজিট সাইড অর অন দা আদার সাইড। কথা বুঝতে পারছেন কিনা? এরকম ক্ষেত্রে আমরা অ্যাক্রোস ব্যবহার করতে পারি। সো এটা নিঃসন্দেহে কি হবে? উত্তর ডি হবে, অ্যাক্রোস হবে। বুঝতে পারছেন কিনা? এই অর্থটা না জানার কারণেই এই প্রশ্নটা অনেকেই ভুল করবেন। ওকে, এবার আসেন আমরা 20 নম্বর প্রশ্নটা দেখে।
এখানে কারেক্ট সেন্টেন্সটা আমাদের বের করতে বলা হয়েছে। এই প্রশ্নটা মূলত ন্যারেশনের প্রশ্ন, কিন্তু ন্যারেশনের প্রশ্নটা সরাসরি না দিয়ে একটু ভিন্ন প্যাটার্নে দিয়েছে। এই টাইপের প্রশ্ন যে এইবারই প্রথম আসছে এমন না, অতীতে বিভিন্ন পরীক্ষাতেই আসছে। যে এখানে মেইন খেলাটা দেখেন, he has said to me that I will go but you will stay there in Dhaka. আমি একটু বলি যে এই সবকটা বাক্যে এখানে দ্যাট দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে, খেয়াল করে দেখেন। কি দ্বারা? দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, রাইট? যেহেতু দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, এই পাশে প্রেজেন্ট টেন্স হলে ও পাশে ফিউচার হবে, এটা নিঃসন্দেহে থাকেন, কোনো সমস্যা নেই। কথাটা বুঝতে পারছেন কিনা? তো তাহলে এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে পাস্ট হবে না। ন্যারেশন অনুসারেও আমরা জানি যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে ন্যারেশন হয় না। এটা যদি মানে ইনডিরেক্ট ন্যারেশন চিন্তা না করে ডিরেক্ট ন্যারেশন চিন্তা করেন, তাহলে এখানে একটা প্রেজেন্ট টেন্স ছিল, ও পাশে ফিউচার ছিল, আলটিমেট এই দুটোর ভিতর টেন্সগত ন্যারেশনটা হবে না। তো সঙ্গত কারণেই এখানে এই দুটো উড গো যেখানে আছে, অর্থাৎ সি ডি দুটোই বাদ যাবে। এখন এই দুটো থেকে আপনাকে একটা চুজ করতে হবে। এখানে চুজ করতে হবে, এটা নিশ্চিতভাবে বাক্য দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করা হয়েছে। ইনডিরেক্ট যেহেতু প্রেজেন্ট টেন্স, এর পাশে ফিউচারটা নিয়ে বড় কথা না। এখানে যেহেতু প্রেজেন্ট, তার মানে এই পাশে টেন্সের পরিবর্তন হয় নাই। ফিউচার ছিল, ফিউচারই আছে, বাট আমার কি হয়েছে? পার্সনের পরিবর্তন হয়েছে। কি হয়েছে? পার্সনের পরিবর্তন হয়েছে। তাহলে এটা আমি কিভাবে বুঝবো? চলেন আমি এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন, দ্যাট আই যদি আমার ইনডিরেক্ট ন্যারেশনে আমার যদি থাকে, তাহলে সাবজেক্টও আই থাকতে হবে। কেন? কারণ এখানে আই থাকার অর্থ হচ্ছে এটা ফার্স্ট পারসন অনুসারে পরিবর্তন হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ধরেন বর্তমানে আই আছে, বর্তমানে আই আছে, তাহলে স্বাভাবিকভাবে এটা মি অনুসারে পরিবর্তন হয়েছে। তাহলে মি অনুসারে পরিবর্তন হয়েছে, এখনো আই আছে, আগেও মি ছিল, দেখেন অর্থগতভাবে মিলবে না। বাট এই 2 নম্বর বাক্যে যদি দেখেন, এখানে ডিরেক্ট ন্যারেশনে আই ছিল, যেটা ফার্স্ট পজিশন হি অনুসারে চেঞ্জ হয়ে হি হয়েছে। কেবলমাত্র এখানেই এই পরিবর্তনটা আছে এবং অর্থগতভাবে এটা সঠিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেইড টু আমার অনেক সময় ইনডিরেক্ট সেইড টু রাখা যায়, তাই কিনা? বাট তার সাথে স্মার্ট হচ্ছে টোল্ড। তার মানে কি, এখানে সেইড টুর পরিবর্তে ইনডিরেক্ট যে করা হয়েছে এবং টোল্ড এখানে লেখা হয়েছে, এটাও কিন্তু আরেকটা প্রমাণ। তার মানে স্বাভাবিকভাবে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখানে পার্সনের দ্বন্দ্বটাই হচ্ছে মূল সমস্যা। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এখানে হি ছিল, আলটিমেট না আই ছিল, যেটা ফার্স্ট পজিশন অনুসারে হি অনুসারে হি হয়েছে। কথাটা বুঝতে পারছেন? এইটাই হচ্ছে মূলত পরিবর্তন। ক্লিয়ার? ওকে, এখানে আমরা পরের প্রশ্ন, তাহলে এখানে উত্তর কি দাঁড়ালো? উত্তর দাঁড়ালো বি নাম্বারটা। ক্লিয়ার? উত্তর কি দাঁড়াইছে? বি নাম্বারটা। 21 নম্বর প্রশ্নটা দেখেন, এটাও কিন্তু ওই একটু আগে সাবজেক্ট ধরে টান দিয়েছিলাম না, এটাও কিন্তু ওই টাইপের প্রশ্ন। প্রশ্নটা হয়তো আমি সমাধান উত্তর বলে দিলাম, আপনারা হয়তো উত্তর ধরে নিলেন, কিন্তু পুরো প্রশ্নটা পড়তে গেলে আপনি কনফিউজড হয়ে যাবেন। তার মানে একটু ব্যাখ্যা করার দরকার আছে বলে মনে করি। দেখেন, পুরো প্রশ্নটা আপনি পড়তে গেলে কনফিউজড হয়ে যাবেন। আমি বললাম এ নাম্বার উত্তর, আপনি ধরে নিলেন এ নাম্বার উত্তর। আপনি যখন বি সি ডি পড়বেন তখন মনে হবে বাকিগুলো উত্তর। তার মানে কি, কেন হলো না সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এখানে একটা ব্যাপার হচ্ছে, ভার্বগুলোর উপর সবসময় আপনার নজর রাখতে হবে যদি বাক্যে নন ফাইনাইট ভার্ব থাকে। যেমন দেখেন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড সুইচিং অফ অল দ্য লাইট, অর্থাৎ সবগুলো লাইট বন্ধ করে রুমটি অন্ধকার করা হয়েছিল। মনেটা এমন হচ্ছে না? এখন দেখেন, এই যে সুইচ অফটা, এটা কে করছে? কে করছে? এখানে থাকার অর্থই হচ্ছে এই যে এটার যে সাবজেক্ট, এই ডার্কেন ভার্বটার যে সাবজেক্ট, ঠিক এটার সাবজেক্টই সেম হওয়ার কথা। এখানে এটা সবসময় মনে রাখবেন যে নন ফাইনাইট ভার্ব যেটা থাকবে, খেয়াল করেন এখানে যে নন ফাইনাইট ভার্ব, এটার যে মেইন ভার্ব, এই এখানে যে সাবজেক্ট, এই দুটোরই সাবজেক্ট সে হবে। এখন আমাকে আপনি বলেন
এই রুম কি লাইট গুলো কি বন্ধ করতে পারবে? কখনোই পারবে না। এই বাক্যটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন, যে এই যে দেখেন সুইচিং অফ অল দা লাইটস, এবার বুঝতে পারবেন এটাকে আমরা, আমার ইংলিশ টিউটরে দেখবেন একটা চ্যাপ্টার আছে ড্যাংলিং মডিফায়ার, কি বলেন তো? ড্যাংলিং মডিফায়ার, কথা বুঝতে পারছেন কিনা? সেখানে স্পষ্ট ভাবে বলা আছে যে এখানকার পরবর্তী অংশের সাবজেক্ট এবং যে নন ফাইনাইট ভার্ব থাকবে, এই নন ফাইনাইট ভার্বের যদি সাবজেক্ট না থাকে, এই দুটো সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হবে, একই ব্যক্তি বা বস্তু হবে। এখন বলেন এখানে এই সাবজেক্ট থাকার অর্থ হচ্ছে রুম কি সকল লাইট গুলো অফ করতে পারবে? কখনোই পারবে না। কিন্তু অর্থ করে দেখেন, সকল লাইট গুলো বন্ধ করে রুমটি অন্ধকার করা হয়েছিল। বাংলা অর্থে আপনি কোথাও ভুল খুঁজে পাবেন না, কিন্তু গ্রামাটিক্যালি কি এখানে মারাত্মক রকম ভুল রয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? আর এটা তো এমনিতেই ভুল, কথা বুঝতে পারছেন কিনা? সো এখানে হচ্ছে, এখানে স্পষ্ট বলা হচ্ছে রুমটি অন্ধকার করা হয়েছিল বাই সুইচিং অফ, এই বাই দ্বারা ওই সাবজেক্টের সাথে এটা আলাদা করে ফেলা হচ্ছে, যে কে সুইচ অফ করছে এটা এখানে স্পষ্ট আর করা হয় না। অর্থাৎ লাইট গুলো, সকল লাইট গুলো বন্ধ করার মাধ্যমে, তার মানে কি এই সুইচিং অফ এর সাবজেক্ট আর আমার কি দা রুম রইল না। যেহেতু রইল না, অর্থ সঠিক দিচ্ছে, এই কারণে আমার এ নাম্বার হচ্ছে কি সঠিক উত্তর। কথাটা ক্লিয়ার? এই প্রশ্নের মূল কাহিনী হচ্ছে এটা, যদি বুঝতে পারেন ভালো। আমার মনে হয় আমি গ্রামাটিক্যাল অংশে একটু সময় নিলাম এই কারণে যে এগুলো একটু বোঝার দরকার আছে। আমি হ্যাড দিয়ে লাস্টের যে লাস্টের ম্যারাথন ক্লাসটা মনে হয় আমি সিক্রেট গ্রুপ নিয়েছি, সেখানেও আমি মূল ক্লাসে বলেছি যে আমার হ্যাড দিয়ে, আমার হ্যাড প্লাস B3 দিয়ে, যেমন হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3 দিয়ে 3 নম্বর কন্ডিশনাল হয়। কয় নম্বর কন্ডিশনাল হয়? 3 নম্বর কন্ডিশনাল হয়। তাহলে এখানে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম, যে আমি সেখানে কে সময় মতোই থাকতাম। ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন, তুমি যদি ইনফরমেশনটা, তথ্যটা দিতে পারতে। তার মানে কি ইউ কুড হ্যাভ, আমরা জানি 3 নম্বর কন্ডিশনের মূল কথা হচ্ছে কি would, could, might প্লাস হ্যাভ প্লাস B3। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এখানে হ্যাড ভার্বটা B3 হিসেবে, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, B3 হিসেবে মেইন ভার্ব ব্যবহার হয়েছে, যেটা আর কোনো অপশনে নাই। সো আমার এ নাম্বারটা কি সঠিক উত্তর, এ নাম্বারটা কি সঠিক উত্তর। আরো তো অনেকগুলো প্রশ্ন আছে, তাই না? এই প্রশ্নটার উত্তর কেরা দিয়েছে? এটাও কিন্তু একটা জটিল প্রশ্ন, বলেন এটাও একটা জটিল প্রশ্ন। বলেন তো দেখি এটা কি কারা উত্তর দিয়েছেন? এটাও একটা জটিল প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলোর একদম ডেপথ কনসেপ্ট ছাড়া জানা না থাকলে এই প্রশ্নগুলো উত্তর করতে পারবেন না। বলেন এই প্রশ্নটার উত্তর কি দিচ্ছেন? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ, এই প্রশ্নটার উত্তর কি দিয়েছেন? আমার মনে হয় আর কমেন্ট নেওয়ার সুযোগ হবে না, কারণ হচ্ছে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমি শুধু সাহিত্যটা একটু দ্রুত উত্তর বলে দেব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে, এটা মানে সমস্যাটা হচ্ছে আপনি বোথ সাইডস এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার বোথ দা সাইডস এটাও ব্যবহার করতে পারেন, তবে বেশি কমন হচ্ছে কি বোথ সাইডস ইউজ করা, আর কম কমনটা হচ্ছে বোথ দা সাইডস ইউজ করা। এক নাম্বার। এখন বলতে পারেন এ নাম্বার কি তাহলে সঠিক উত্তর? না, কারণ এখানে দা বোথ সাইডস হয়েছে, দা বোথ সাইডস হবে না, হবে বোথ দা সাইডস, বোথ দা সাইডস। যদি দা না থাকতো তাহলে কিন্তু আমরা এই নাম্বারটাও চুজ করতে পারতাম। কথাটা বুঝতে পারছেন কিনা? বাকি দেখেন দেয়ার আর ট্রিজ অন বোথ দা সাইডস অফ দা রোড, তাহলে কি আমার বি নাম্বারটা উত্তর। বাকি তো এখানে বোথ সাইডের ব্যবহারটাই রয়েছে, তবে ইদার সাইড, সাইডস হয় না, ইদার সাইড হয়। কি হয়? ইদার সাইড হয়। কথাটা ক্লিয়ার? তার মানে হচ্ছে কি
এখানে এই এস থাকার কারণে এটা ভুল, কথা বুঝতে পারছেন কিনা। অন বোথ সাইড, এখানে এই যে বোথ সাইডস এটাও ভুল, কথা বুঝতে পারছেন কিনা। এখানে দা বোথ সাইডস, তার মানে কি এটা এখানেও ভুল, তাহলে উত্তর কি বি নাম্বার। উত্তর কি বলেন তো, বি নাম্বার। এবার 23 নম্বর প্রশ্ন দেখেন, 24 নম্বর প্রশ্ন। এখান দেখেন বয়স্টারাস শব্দটা হচ্ছে হইচই করা, হট্টগোল করা, তো এটার উত্তর নয়জি হচ্ছে সিনোনিম। এটা জানেন যে এই প্রশ্নটাই ভুল, এখানে ইটা মিসিং আছে, মিসিং না থাকলে এটাই উত্তর হতো। আনরুলি মানে নিয়ন্ত্রণহীন, যেখানে কোনো শাসন মানে সিস্টেম নেই, নিয়ম নীতি নেই, মানে হট্টগোলের মতো আর কি। চিরফুলও একই অবস্থা, এটা মনে হয় বানানো এখানে ভুল আছে, এটা ই হবে। তাহলে এই তিনটাই সিনোনিম, তার মানে উত্তর যেটা এটাও আবার ভুল, তার মানে কি এটা কোয়াইট হবে, কথা বুঝতে পারছেন কিনা। এখানে প্লাজিয়ারিজম শব্দটাই হচ্ছে আপনারা জানেন যে চৌর্যবৃত্তি করা, মানে অন্যের আইডিয়াকে নিজের নামে চালিয়ে দেওয়া, তার মানে সেটা হচ্ছে এ নাম্বার, দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন। কথাটা ক্লিয়ার। তাহলে গেল, এবার এগুলো আমি শুধু একটু উত্তর বলে দিয়ে যাই, আপনারা অনেকক্ষণ ছিলেন। দ্য টু সিটিজ ইন এ টেল অফ, এখানে টু সিটি মানে এখানে বলা হচ্ছে এ টেল অফ টু সিটিজ এর এই গ্রন্থে মূলত দুটো শহরের সম্পর্কে বলা আছে। এটা কি লন্ডন এবং কে প্যারিস, লন্ডন এবং প্যারিস সম্পর্কে শুধু উত্তর বলে দিয়ে যায়, এটা আপনারা প্রত্যেকেই জানবেন, সো আমি সময় নষ্ট করি না। এখানে এই প্রশ্নটা এর আগেও 37-এ আমাদের আসছিল, তবে ওটা গ্রামাটিক্যাল প্রবলেম নিয়ে আসছিল। এটা বলা হচ্ছে যে এই লাইনটা মূলত শেক্সপিয়ারের কোন নাটকে পাওয়া যায়, এটা আপনারা জানেন হ্যামলেটে আছে, তাই না। ওকে, হারি আপ। ওকে, এখানে 28 নম্বর বলা হচ্ছে হু অফ দ্য ফলোইং কম্পাইলড হবে। ওকে, অ্যান ইংলিশ ডিকশনারি কম্পাইল করেন এখানে স্যামুয়েল কে জনসন। এগুলো আপনাদের মুখস্থের উত্তর, এটা আপনারা পারবেন। এরপর হুইচ ইজ নট এ পোয়েট্রি ফ্রম, মানে কোনটা কবিতার গঠনে নেই। সনেট জানেন, এটা সনেট কবিতা 14 লাইনের, এটা তো জানেন, এটা পোয়েট্রি ফ্রম আছে। এখানে ব্যালাড যেটা ওই প্রাচীন বিভিন্ন কাহিনীর উপর কবিতা আকারে যেটা গল্প গাথা মানে গানে গানে বা কবিতায় পাঠ করা হয় সেটা, এটাও পোয়েট্রি ফ্রম আছে। এপিক মহাকাব্য এটাও আছে। টেল যেটা গল্প, এটাতে নেই, গল্পে কবিতার আদল নেই, সো উত্তর হবে কে সে নাম্বার। এটা বুঝতেই পারছেন, আই এম এ ম্যান মোর সিন এগেইনস্ট দেন মানে সিনিং। এই ব্যাপারটা হচ্ছে যে আমি ওই ব্যক্তি, আমি যা পাপ করেছিলাম তার চেয়ে বেশি আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। এটা কিং লেয়ারের একটা উক্তি, ঠিক আছে, কার কিং লেয়ার। এগুলো আমি জাস্ট একটু আপনাদের চিহ্নিত করে দিচ্ছি, কারণ এখানে কনফিউজ হওয়ার মতো কিছু নেই। এখানে জানেন হুইজ ইভেন ইনফ্লুয়েন্সড, মানে কোন ঘটনাটা প্রভাব ফেলেছিল তার লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড, অর্থাৎ রোমান্টিক পিরিয়ডে সাহিত্যে রোমান্টিক পিরিয়ডে কোন ঘটনাটা প্রভাব ফেলেছিল, এটা আপনারা জানেন ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, তারপর দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস ইজ, ফেয়ারওয়েল টু আর্মস ইজ, এটার উত্তর কি হবে? 32-এর উত্তর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। ওকে, তারপর হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার, এটা আপনারা জানেন যে জনাথন সুইফট। আরে হায় কি অবস্থা, আমি শুধু উত্তর বলে দিচ্ছি ভাই, এগুলো ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ হচ্ছে এগুলো তো শুধু তথ্যগত ব্যাপার, এগুলো আপনারা পারবেন, কথা বুঝতে পারছেন কিনা, এগুলো প্রত্যেকটাই পারবেন। তারপর আমাদের উত্তর হচ্ছে এখানে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটা এলিজাবেথেন এজ, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের 35 নাম্বার, হুইচ নভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট অরুন্ধতী রায়ের, সম্ভবত যদি ভুল না করি, ভুলে গেছি। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এই গ্রন্থটা মূলত
ইন্ডিয়ান উপন্যাসিক দ্বারা লিখিত। এই হচ্ছে আমাদের 35টা প্রশ্ন। এখন একটা জিনিস আমি একটু বলে রাখি, আমি হয়তো লাস্টের দিকে শুধু উত্তর বলে দিলাম, কিন্তু আপনাদের একটা জিনিস বলে রাখি, আজকের প্রশ্নটা খুবই কনফিউজিং ছিল। আপনারা যদি একদম সঠিক উত্তরের জন্য নির্ভর করতে চান তাহলে আমার ক্লাসটা নির্ভর করতে পারেন। আমি এর পরেও যদি কোথাও কোনো ভিন্ন কিছু থাকে তা আমি হয়তো আপডেট দিতে পারবো। কিন্তু মনে রাখবেন, আজকের প্রশ্নটা সতর্কতার সাথে যারা উত্তর করেছেন তারাই সঠিক উত্তর করতে পেরেছেন। না হলে অনেকেই ভেবে আসছেন একটা, উত্তর হয়ে আসছে আরেকটা, নিজেও হয়তো টের পান নাই। তো যা হোক, ইনশাল্লাহ এই পর্যন্তই। মাগরিবের আজান দিয়ে দিবে। আর আমার উত্তরগুলো আসলে দেওয়ার লেট হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি ঢাকায় ট্রান্সফার হওয়ার পর আমার টিম নতুন করে তৈরি করিনি। সেক্ষেত্রে আসলে এত তাড়াহুড়া করার সুযোগটা নেই। সবকিছুই হয়তো ধীরে ধীরে ইনশাল্লাহ হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।